নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুবই ভালোই আছেন এবং সুস্থ আছেন। গল্পঝুরির তরফ থেকে আপনাদের সবাইকে জানাই শুভ দীপাবলি। আজ আপনাদের কাছে আবার হাজির হয়েছি হেমেন্দ্র কুমার রায়ের লেখা আরও একটি ভৌতিক ও অলৌকিক গল্প নিয়ে। গল্পটির নাম হলো টেলিফোন। তাহলে চলুন আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। টেলিফোনের ঘন্টার আওয়াজে ঝট করে ঘুম ভেঙে গেল। সঙ্গে সঙ্গে শুনলুম ঘরের দেওয়াল ঘড়িটা চিৎকার করছে, ঢং 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 ঢং। তন্দ্রাকাত চোখ না খুলেই একে একে গুনলুম রাত 12টা। আরো দুটো শব্দ এলো কানে। বজ্রের গর্জন আর বৃষ্টির পতন। আবার টেলিফোনটি বেজে উঠল। নিজের ডাক্তারি জীবনকে ধিক্কার দিতে দিতে ধড়মড় করে উঠে বসলুম বিছানার উপরে। এই শৈললাক্ত দুপুর রাত্রি, নিশ্চয়ই কোনো রুগী। বিছানা ছেড়ে নেমে রিসিভারটা তুলে নিয়ে সাড়া দিল। হ্যালো। ডাক্তার। হ্যাঁ। ডাক্তার। 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 শিগগির আসুন। শিগগির। কোথায়? আমার বাসায়। 7 নম্বর, 7 কোরিসেন স্ট্রিট। অসুখটা কি? আমি এখনই মারা যাব। আমার দম বন্ধ হয়ে আসছে। আমি আর কথা কইতে পারছি না। শিগগিরই এসো। শিগগিরই। ডাক্তার। আর কোনো সাড়া নেই। রিসিভারটা রেখে দিয়ে কি করব ভাবতে লাগলো। জানলার ওপরে শোনা গেল দমকা ঝোড়ো বাতাসের করাঘাত। কিন্তু যাওয়াটাই স্থির করল। গাড়ির ভেতর থেকেই টর্চের আলো ফেলে আবিষ্কার করলুম 7 কোরিসেন স্ট্রিটে 7 নম্বরকে। একখানি পুরনো ছোটখাটো দোতলা বাড়ি। প্রত্যেক জানালা, এমনকি সদর দরজা পর্যন্ত ভেতর থেকে বন্ধ। দরজা জানলার ফাঁক ফোকর দিয়ে দেখা যাচ্ছে না একটি মাত্র আলোর রেখাও। এত রাত্রে ড্রাইভারকে ঘুম ভাঙাই, নিজেই এসেছি গাড়ি চালিয়ে। ব্যাগটা পাশ থেকে তুলে নিয়ে রাস্তায় গিয়ে নামলো। রাস্তায় গিয়ে নামলুম, এ কি রাস্তা, না বেগবতী স্রোতস্বতী! কল কল করে ছুটন্ত জল ধাক্কা মারছে হাঁটুর ওপর পর্যন্ত উঠে। যেদিকে তাকাই চিহ্ন নেই জনপ্রাণী। এ যেন মানুষের পৃথিবীই নয়। কেবল মানুষ কেন, পথচারী কুকুর, বিড়াল এবং রাত্রির পেচক বাদুড়াও যেন আজকের এই পৃথিবী ছেড়ে পলায়ন করেছে কোথাও, তা কেউ জানে না। কেবল দীপ্ত নেত্র গ্যাস পোস্টগুলোর পায়ের তলায় নিজেদের অভাবিত প্রতিবিম্ব রেখে দাঁড়িয়ে আছে। হু 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 করে কনকনে ভিজে বাতাস বইছে, গা ছমছম করছে। ও বৃষ্টি, না নৈশ প্রেতনীদের পায়ের মলের শব্দ?
শীতে কাঁপতে কাঁপতে 7 নম্বর বাড়ির কাছে গিয়ে সদর দরজার কড়া নাড়তে লাগলুম সজোর। হঠাৎ খুলে গেল দরজাটা। বাড়ির ভেতরটাও অন্ধকার। কে দরজা খুললে দেখবার জন্য টর্চ ব্যবহার করল, কিন্তু কারোকেই আবিষ্কার করতে পারলুম না। ভাবলুম বোধহয় কোনো অন্তপুরিকা এসে দরজা খুলে দিয়েই তাড়াতাড়ি আবার ভেতরে চলে গিয়েছেন। কিন্তু কি মুশকিল, এরা ডাক্তারকে ডাক দিয়েছে অথচ বাড়ির ভেতরে একটা লণ্ঠন পর্যন্ত জ্বেলে রাখেনি। অন্ধকারেই বাড়ির ভেতরে 2-4 পা এগিয়ে গলা তুলে বিরক্তভাবে বললুম, মানুষের চোখ অন্ধকারে চলে না, একটা আলো দেখাবার ব্যবস্থা করুন। অত্যন্ত গম্ভীর এবং অত্যন্ত কর্কশ কণ্ঠে কে বললে, আলো নেই, আলো দেখাবার লোকও নেই। টর্চ জেলে এগিয়ে আসুন, ডান দিকেই সিঁড়ি। দোতলায় উঠে বাঁ দিকের প্রথম ঘরেই রুগীকে দেখতে পাবেন। কে কথা কইছে, কোথা থেকে কথা কইছে? চারদিকে টর্চের আলো ফেলতে লাগলো। সামনে দেখা গেল কেবল একটা সরু পথ, তার উপরে ছাদ, দুই পাশে 2 দেওয়াল, কোথাও কোনো মানুষের ছায়া পর্যন্ত নেই। যে কথা কইলে সে নিশ্চয়ই আমাকে দেখতে পেয়েছে, নইলে আমার টর্চের উল্লেখ করতো না। কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না কেন? ডাক্তার, ডাক্তার, নির্বোধের মতো দাঁড়িয়ে রইলে কেন? ওপরে এসো। ওপরে এসো। অপার্থিব কণ্ঠস্বর আসছে যেন খুব কাছ থেকে, আসছে যেন বহু দূর থেকে। বুকের কাছটা ছমছম করতে লাগলো। সদর দরজাকে সশব্দে নাড়া দিয়ে আচম্বিতে বাড়ির ভেতরে ঢুকে পড়ল বৃষ্টির কান্না জল মাখানো খানিকটা দমকা হাওয়া। আমি আর দাঁড়ালুম না। নিজের দুর্বলতায় নিজেই লজ্জিত হয়ে সামনের দিকে এগিয়ে চললুম। ডান দিকে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো, এবং উঠতে উঠতে সবিস্ময়ে লক্ষ্য করলুম সিঁড়ির প্রত্যেকটা ধাপে জমে রয়েছে প্রায় 1/2 ইঞ্চি পুরু ধুলো। সেই ধুলোর ওপরে নেই একটি মাত্র পদচিহ্ন, যেন বহু কালের মধ্যে এই সিঁড়ির ওপর দিয়ে কোনো মানুষই ওঠানামা করেনি। আর একটা ব্যাপার অনুভব করলাম, আমার চারিদিক ঘিরে যেন কোনো মৃত বা জীবন্ত অদৃশ্য বিভীষিকার ধারণাতীত উপস্থিতি, যেন আমার প্রত্যেক পদক্ষেপ লক্ষ্য করছে তার জাগ্রত চক্ষুহীন দৃষ্টি। থেকে থেকে গা আমার এমন শিউরে শিউরে উঠতে লাগলো যে আবার থমকে দাঁড়িয়ে পড়ে ভাবতে লাগলো, অতঃপর এই অস্বাভাবিক বাড়ি ত্যাগ করে আবার বাইরে বেরিয়ে যাওয়া উচিত কিনা। আবার কে যেন ব্যঙ্গের স্বরেই বললে, ডাক্তার, কত মরার হাড় নেড়ে চেড়ে রাতের পর রাত কাটিয়েছ, কত পচা গলা মরার দেহ কেটে কেটে ডাক্তারি পাশ করেছ, তবু তুমি ভয় পাচ্ছ কেন? মনের ভাব লুকোবার জন্য জোর করে সিধে হয়ে দাঁড়িয়ে বললুম, আমি ভয় পাইনি। কিন্তু তুমি কাঁপছো,
ঠান্ডা হাওয়ায় আমার শীত করছে। কানে এলো একটা শুকনো চাপা বিশ্রী হাসির আওয়াজ। দারুণ ক্রোধে জেগে উঠল আমার পুরুষত্ব। বেশ চেঁচিয়েই বললুম, কারুর হাসি শোনবার জন্য আমি এখানে আসিনি। আমি এসেছি রোগী দেখতে। বাঁ পাশের ঘরের ভেতর থেকে শোনা গেল, উত্তম, ভেতরে এসো দরজা খুলে। দরজায় ধাক্কা মারল, খুলল না। দেখতে পাচ্ছ না দরজায় বাইরে থেকে শিকল তোলা আছে? তাই বটে। শিকল নামিয়ে ঠেলা মেরে দরজা খুলতেই ভেতর থেকে বেগে বেরিয়ে এলো যেন হিমালয়ের তুষার মাখানো বাতাসের একটা ঝটকা। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে আবার পিছিয়ে এলো। সেই ভয়াবহ কণ্ঠ ততোধিক ভয়াবহ যন্ত্রণা বিকৃত স্বরে বললে, এসো, এসো, আর দেরি করো না, আমার দম বন্ধ হয়ে আসছে, আমি আর কথা কইতে পারছি না। ডাক্তার, ডাক্তার। নিজেকে সামলে নিয়ে ভেতরে গিয়ে দাঁড়ালুম। ঘুট ঘুট করছে অন্ধকার। নাকে লাগলো গলিত শবের দুর্গন্ধ। সেটা আমলে না এনে টর্চ চালাবার উপক্রম করতেই কে বলল, আলো জ্বেলো না ডাক্তার, আলো জ্বেলো না। কেন? আতঙ্কে আঁতকে উঠবে, মূর্ছিত হয়ে পড়ে যাবে। এখানে কোনো পাগল কি লুকিয়ে লুকিয়ে আমার সঙ্গে কথা কইছে? না কেউ আমার সঙ্গে প্র্যাকটিক্যাল যোগ করতে চায়? অধীর কণ্ঠে বললুম, কি আশ্চর্য! আলো না জ্বাললে আমি রোগীকে পরীক্ষা করব কেমন করে? তবে জালো আলো। জ্বাললুম। ময়লা চাদরে মোড়া বিছানার উপরে নিশ্চেষ্টভাবে পড়ে রয়েছে একটা সুদীর্ঘ দেহ। দেখলে বোঝা যায় সেটা অনেক দিনের পুরাতন মৃতদেহ, অথচ পচে বা গলে যায়। কিন্তু কি ভীষণ তার মুখমণ্ডল! ভুরু দুটো উঠে গিয়েছে কপালের অনেকটা উপরে, এবং দুই কোটরের মধ্যে চক্ষু দুটো যে কত নিচে তলিয়ে গেছে দেখতেই পাওয়া যায় না। এমন ভাবে সে মুখ বেদন করে আছে যে দেখলেই বুকটা ছ্যাঁত করে ওঠে। এবং সবচেয়ে ভয়ানক দৃশ্য হচ্ছে তার মুখগহ্বরের ভেতর থেকে কিল বিল করতে করতে বেরিয়ে আসছে সার বেঁধে পোকার পর পোকা। স্তম্ভিত নেত্রে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইলুম। হে ভগবান, এ কি আমার রোগী? ডাক্তার, ডাক্তার, এই জম যন্ত্রণা আর সইতে পারছি না যে। শিগগির এসো, দেখতে পাচ্ছ না আমাকে আক্রমণ করেছে দলে দলে নরকের কীট। এই পোকাগুলোকে তাড়িয়ে দাও, এই পোকাগুলোকে তাড়িয়ে দাও। উফ! বেশ বুঝতে পারলাম সেই রোমাঞ্চকর অমানুষিক কণ্ঠস্বরটা বেরিয়ে আসছে ওই হাঁ করা মুখবিবরের ভেতর থেকে। এবং তার চেয়েও অদ্ভুত ব্যাপার এই যে মুখের ভেতর থেকে কণ্ঠস্বর নির্গত হচ্ছে বটে, কিন্তু একটুও নড়ছে না মূর্তির ওষ্ঠাধর। স্তম্ভিত ভাব কেটে যেতে লাগলো মুহূর্তের পর মুহূর্ত। তারপর চোখের সামনে স্পষ্ট দেখলুম মৃতদেহটা টলমল করতে করতে
উঠে বসছে আস্তে আস্তে, কিন্তু তার উঠে বসবার ভঙ্গি দেখে মনে হয় সে যেন নিজে উঠে বসছে না, কেউ যেন তাকে ধরে ধরে তুলে বসিয়ে দেওয়ার চেষ্টা করছে। তার মাথাটা পড়ছে কাঁধের ওপরে লুটিয়ে, আর তার হাত দুটো করছে ঝলঝল। কিন্তু যে তাকে তুলে বসাতে চায় সে কোথায়? সে যে একেবারেই অদৃশ্য। আচম্বিতে মৃতদেহটার কাঁধের ওপরে লটকে পড়া মুন্ডুটা ধীরে ধীরে সিধে হয়ে উঠল এবং ধীরে ধীরেই ফিরল আমার দিকে, এবং তার দৃষ্টিহীন চক্ষু কোটরের অনেক তলা থেকে চক চক করতে লাগলো যেন দুটো রাঙা আগুনের ফিনকি। হঠাৎ যেন একটা বিদ্যুৎ প্রবাহ কেটে গেল আমার সমস্ত আচ্ছন্ন ভাব। এক লাফে ঘরের ভেতর থেকে বেরিয়ে ক্রমে উঠি কি পড়ি এমনই ভাবে সশব্দে নেমে এলুম নিচের দিকে, এবং সঙ্গে সঙ্গে পিছনে পিছনে ছুটে এলো সেই অলৌকিক কণ্ঠস্বর, ডাক্তার, 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 ডাক্তার। দিন তিনেক পরে সাহস সঞ্চয় করে এক সকালে কৌতূহলী মনে আবার হাজির হলুম ৭ নম্বর সাতকড়ি সেন স্ট্রিটে। দেখলুম বাড়ির সদর দরজায় তালা দেওয়া এবং বাড়ির দেওয়ালে ঝুলছে ভাড়াপত্র। এ বাড়ি ভাড়া দেওয়া যাইবে। অবাক হয়ে ভাবছি, এমন সময় পিছন থেকে শুনলুম, ডাক্তারবাবু, এখানে কেন? ফিরে দেখি আমারই পরিচিত লোক, এই অঞ্চলেই তার বাসা। বললুম, দিন তিনেক আগে এই বাড়িতে রোগী দেখতে এসেছিল, কিন্তু আজ দেখছি সদরে তালা দেওয়া। তিনি বললেন, ডাক্তারবাবু, বাড়ি ভুল করছেন। এ বাড়ি আজ 1 বৎসর ধরে খালি পড়ে আছে। বাড়িখানার ভারী বদনাম, কেউ ভাড়া নিতে চায় না। আসল কথা চেপে গিয়ে জিজ্ঞাসা করলুম, এ বাড়ির শেষ ভাড়াটে কে? ভুবনেশ্বর বাবু। তিনি এখন কোথায়? পরলোকে। এই বাড়িতেই তিনি মারা যান? হ্যাঁ, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ায় হঠাৎ তিনি মারা পড়েন, এবং আত্মীয় স্বজন কেউ ছিল না। পাড়ার লোকেরাই উদ্যোগী হয়ে সৎকারের ব্যবস্থা করে। কিন্তু পরলোকেও কি টেলিফোন যন্ত্রের ব্যবস্থা আছে? কারণ ভুবনেশ্বর বাবু তারপরেও বার কয়েক আমার সঙ্গে সংযোগ স্থাপন করেছিলেন। প্রতি শনিবারের রাত 12টায় ফোনের ঘন্টা বেজে ওঠে, আর সেই ভয়ানক কণ্ঠস্বর শুনি, ডাক্তার, 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 শিগগির এসো, শিগগির। ভুবনেশ্বর বাবু আজও আমাকে ডাকাডাকি করেন কিনা জানি না, কারণ এখন শনিবার রাত্রে টেলিফোনের ডাকে আমি আর সাড়া দিই না।